অতএব আমরা রাষ্ট্রকে রোল ব্যাক করে বাজার কেন্দ্রিক করে দিলাম, কিন্তু এট দ্য সেম টাইম রাষ্ট্র তো বিপুল পয়সা খরচা করছে, বিপুল ব্যয় করছে। শুধু পয়সা নয়, হিউম্যান রিসোর্স ইউটিলাইজ করছে, ন্যাচারাল রিসোর্স তারা খরচা করছে। তো সেইটাকে কার্যকরী করার জন্য বিউরোক্রেটিক মেশিনারি এখনো থাকছে, কিন্তু সেখান থেকে টেকনোক্র্যাটস, প্রফেশনাল ম্যানেজার, তাদেরকে কিন্তু এখন, মানে যেটা হিস্টোরিক্যালি আমরা এক্সাম্পল অতটা পাইনি নাইনটিজের আগে থেকে, সেইটা কিন্তু এখন পার্টিকুলারলি আরো বেশি করে প্যাট্রিমোনিয়ালিস্ট অ্যাডমিনিস্ট্রেশন যেটাকে বলছে, যেখানে আমরা এখন প্রফেশনাল সিভিল সার্ভিসেসকে, একটা পুরো প্রফেশনালিজমের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেমটাকে প্রফেশনাল করার চেষ্টা করছি। যেখানে বিউরোক্রেসি যেটা ট্র্যাডিশনাল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে ছিল, সেইটা অলরেডি সেই প্যাট্রিমোনিয়ালিস্ট একটা যে আর্কেইক অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, সেটাকে পাল্টে দিচ্ছে। লিগ্যাল রেশনাল হচ্ছে, অনেকটা আইন ভিত্তিক, অনেকটা যুক্তি ভিত্তিক হচ্ছে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এখন কিন্তু প্রফেশনালস, ম্যানেজার্স, টেকনোক্র্যাটস, এদের ভূমিকা এখন বেড়ে যাচ্ছে। কেন? কেন কি এদের স্পেশালাইজড নলেজ কিন্তু এই যে সেভেন্টিজ এইটিজে একটা যে ইন্টারন্যাশনাল ডেট ক্রাইসিস দেখা গেছে, কিংবা গোটা বিশ্বেই একটা মানে জনপ্রশাসনিক ব্যবস্থাপনায় একটা তোমার ডিসস্যাটিসফ্যাকশন দেখা গেছে রিগার্ডিং বিউরোক্রেসি, যে সিভিল সার্ভেন্টসদের একটা মানে লিমিটেড ডিগ্রি অফ ট্রাস্ট, মানুষের ডাইরেক্ট অ্যাক্সেস নেই। তাই জন্য তার অন্যতম প্রতিফলন হচ্ছে 1990s-এ গিয়ে ডিসেন্ট্রালাইজেশন ইন ইন্ডিয়া, 73rd অ্যান্ড 74th অ্যামেন্ডমেন্ট অ্যাক্টস। ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণের মাধ্যমে কিন্তু এইটাকে অনেকটা ভাঙার চেষ্টা করা হয়েছে, যেখানে পাবলিক ম্যানেজমেন্টের মধ্যে গ্রাসরুটসে যে মানুষরা আছে তাদেরকে ইনকর্পোরেট করার চেষ্টা হচ্ছে। তাহলে একদিকে যেমন আমি বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশনের যে প্রসেস, সেইগুলোকে যেমন আমি অনেকটা রিঅর্গানাইজ করছি। রিঅর্গানাইজ করছে কিভাবে? ধরো তোমার এই যে গুডস অ্যান্ড সার্ভিসেস ডেলিভারি, সেইটা সরকার রয়েছে, কিন্তু অনেকগুলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশনস, প্রাইভেট অর্গানাইজেশনস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস, এনজিওস, এদেরকে আমি যুক্ত করছি। এখন ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা কিন্তু হয়ে যাচ্ছে রেজাল্ট ওরিয়েন্টেড। মানে শুধুমাত্র এইটা নয় যে আমি সার্ভিস দিলাম, তুমি পেলে কি না পেলে বাবা এত আমার দেখার দরকার নেই, এখন কিন্তু আর সেটা নয়। এখন ইট ইজ বিকামিং মাচ মোর রেজাল্ট ওরিয়েন্টেড, যেখানে বেটার সার্ভিস ডেলিভারি, আরো দ্রুত উন্নত মানের পরিষেবা প্রদান করা, এবং অ্যাট দ্য সেম টাইম ট্রাইং টু মিট দ্য নিডস অফ দ্য সিটিজেন্স। মানুষের যে চাহিদা, সিটিজেন্সের যে নিডস গুলো ইনপুট হিসেবে সিস্টেমের কাছে ঢুকছে, সেটাকে দ্রুত রিজলভ করা, এই চ্যালেঞ্জটা কিন্তু এখন এই ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এই চ্যালেঞ্জটাকে নিয়েছে। যেখানে বিউরোক্রাসি কিন্তু শুধুমাত্র প্রসেসের মধ্যেই আটকে ছিল, তারা কিন্তু এই যে হাই এফিসিয়েন্সির কথা বলছি, ইকোনমির কথা বলছি, ইকোনমি বলতে এখানে অর্থনীতি নয় কিন্তু, হ্যাঁ, ইকোনমি এখানে ইন দ্য সেন্স, ইকোনমি হচ্ছে মানে তোমার ফালতু ব্যয়, যেটাকে বলে ফিজুল খরচ, সেইটাকে কমানো। ওই আমি এক্সাম্পল দিয়েছিলাম, তোমাদের মনে থাকবে যে ওই রাজীব গান্ধী বলেছিলেন যে 1 টাকা যদি আমরা দিই, 30 পয়সা 35 পয়সা গিয়ে মানুষ পাচ্ছে, মাঝখানের সাইকেল এতগুলো মিডলম্যান হয়ে গেছে, তারা বাকি টাকাটা খেয়ে নিচ্ছে। তো এই যে নষ্ট হচ্ছে, ফালতু খরচা হচ্ছে, এটাকে কমানো, কম খরচায় কম ইনপুট দিয়ে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া, এই যে একটা বিপুল পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তার মধ্যে অনেকটাই তোমার ওয়েস্ট হয়ে যাচ্ছে, সেইটাকে কমানো, এইটা হচ্ছে ইকোনমি। এবং এফিসিয়েন্সি মানে তোমরা বুঝতেই পারছো, দ্রুত পরিষেবা প্রদান করা। তো এই যে এফিসিয়েন্সি, ইকোনমি নিয়ে মাথা ব্যথা, এর আগে কিন্তু ট্র্যাডিশনাল বিউরোক্রেসি, আমলাতন্ত্র কিংবা প্রশাসনিক পরিকাঠামো ছিল না। কিন্তু এই যে ম্যানেজেরিয়াল স্টেট, ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, তারা কিন্তু পার্টিকুলারলি এটাকে নিয়ে ডিল করছে, যেখানে নেপোটিজম, করাপশন, এগুলোকে প্রিভেন্ট করার চেষ্টা হচ্ছে। তার অন্যতম
ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে তোমরা কেউ বলতে পারবে? আমি এটা পিসিপিতে বলেছিলাম। ভারতবর্ষ আমি মানে জাস্ট একটা শব্দ জানতে চাইছি, যে ভারতবর্ষের পরিপ্রেক্ষিতে আমরা যদি এরকম কোনো একটা ওমবাডসম্যানকে আমরা যদি ধরি, যারা এই যে নেপোটিজম, করাপশন, তারপরে যে ওয়েস্টেজ, এইটাকে কমাবার চেষ্টা করছে, পার্টিকুলারলি দুর্নীতির অ্যাঙ্গেল থেকে, একটা ওয়ার্ড যদি আমি বলি, আমি কার কথা বলবো? ওমবাডসম্যান, যেটা তদারকি করে কমপ্লেন পেলে সমস্ত সরকারি প্রতিষ্ঠানের। না, সেন্ট্রাল ভিজিলেন্স কমিশনের কথা বলছি না। আর কিছু? ওমবাডসম্যান, ওমবাডসম্যান লোকপাল, একদম লোকপাল। কেন্দ্রীয় স্তরে লোকপাল, রাজ্য স্তরে লোকায়ুক্তা। আমি পিসিপিতে বলেছিলাম, মনে করে দেখো, লোকপাল লোকায়ুক্তা। তো তারা কিন্তু একটা প্রিভেন্টিভ অ্যাকশন নিচ্ছে। যখন প্রিভেন্টিভ নিতে পারছে না, হয়তো করাপশন হয়ে যাচ্ছে, তারপর তখন তারা একটা পানিশমেন্টের দিকে যাচ্ছে। তো এর থেকে বিউরোক্রেসিকে এইটা বোঝানো গেল যে বিউরোক্রেসির যে একটা মানে ল্যাকিউনা ছিল, সেইটা কিন্তু পার্টিকুলারলি নাইনটিজের দশক থেকে সেই ল্যাকিউনাগুলো কিন্তু আর চলবে না। এক তো হচ্ছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করবে, আর দ্বিতীয় হচ্ছে মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করে যদি প্রাইভেট সেক্টরে চলে যায়, আগে যে ধারণাটা ছিল গভর্নমেন্ট ইনস্টিটিউশন মানে রান করতেই থাকবে করতেই থাকবে, মানুষ এলো, সার্ভিস পেলো কি পেলো না তাতে কি যায় আসে, সেই ধারণাটা আর রইলো না। এখন কিন্তু অ্যাকশন উইল বি টেকেন। মানে বিউরোক্রেটিক মেশিনারিতে যারা পারফর্ম করতে পারবে না, তাদেরকে কিন্তু বেগ পেতে হবে। এবং অনেকটা এক্সট্রিম কন্ডিশনে চাকরিও চলে যেতে পারে। তাই না? বিউরোক্রেসি হ্যাজ নো আদার অল্টারনেটিভ বাট টু have a change in personnel administration, have a change in administrative efficiency, সার্ভিস ডেলিভারি মেকানিজম, মানুষের চাহিদাগুলোকে মেটানোর জন্য, তারা আরো বেটার পারফরমেন্স দেওয়ার জন্য, এখন কিন্তু নেপোটিজম করাপশনকে লড়াই করার জন্য বিউরোক্রেসির মধ্যে একটা ফার্দার আমরা স্ট্রেংথ লক্ষ্য করছি, পার্টিকুলারলি নাইনটিস থেকে। এইটিস থেকে শুরু হয়েছে, পার্টিকুলারলি নাইনটিস থেকে। তাহলে এই যে আমরা ম্যানেজেরিয়াল স্টেটের কথা বলছি কিংবা ম্যানেজেরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলছি, এর তাহলে অন্যতম দিক হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন, বিকেন্দ্রীকরণ। 73rd 74th অ্যামেন্ডমেন্ট হয়েছে আমরা এখানে। হচ্ছে তোমার পঞ্চায়েতি রাজ, তারপর মিউনিসিপাল কর্পোরেশন ইত্যাদি জানি। তারপর বিকেন্দ্রীকরণের সাথে সাথে ডেলিগেশন অফ অথরিটি। একটি লেভেলে, একটি স্তরে, একটি গ্রুপের হাতে, একটি মানুষের হাতে সমস্ত অথরিটি, সমস্ত ক্ষমতা থাকবে না, সেটাকে অনেকগুলো ভেরিয়াস ডিপার্টমেন্টসের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে। ভেরি ইম্পর্টেন্ট ফিচার হচ্ছে গিভিং দ্য রেসপন্সিবিলিটি টু নাও টু পাবলিক ম্যানেজার্স। আগে যেটা বিউরোক্র্যাটরা করতো, আমলারা করতো, এখনো করছে, সেই রোল এখনো তারা পালন করছে, কিন্তু এখন কিন্তু পাবলিক ম্যানেজার্স, এই ম্যানেজমেন্টের যে একটা দৃষ্টিকোণ, সেইটার কিন্তু এখন মেজর ইনপুট হয়েছে। মানে যেটা আমরা একদিক থেকে বলি টেকনোক্র্যাটস। টেকনোক্র্যাটস কারা? যাদের অলরেডি কিন্তু এই বিষয়ে এক্সপার্টিস আছে, তাদের অলরেডি পার্টিকুলার কোনো একটা বিষয়, যেমন ধরো তোমরাই তোমরা ধরো যারা পাবলিক পলিসি নিয়ে পড়বে, তোমাদের পেপার 5 আছে পাবলিক পলিসি, এই নিয়ে পরবর্তীকালে তোমরা যদি কাজ টাজ করতে চাও, তোমরাই হয়ে যাবে জনব্যবস্থাপনার অন্যতম কন্ট্রিবিউটার্স। তোমরাই তখন পাবলিক ম্যানেজার্স হিসেবে কিংবা পাবলিক ম্যানেজমেন্টের তোমরা তখন কন্ট্রিবিউট করে অ্যাডমিনিস্ট্রেশনে ঢুকতে পারবে। সেটা সিভিল সার্ভিসের মাধ্যমে ঢুকতেই পারো, কিন্তু তোমরা যদি শুধুমাত্র তোমাদের ডিগ্রির মাধ্যমে ঢোকো, তখন তোমরা হয়ে গেলে টেকনোক্র্যাটস। তাহলে এই যে এখন এফিসিয়েন্সি, অর্গানাইজেশনাল স্ট্রাকচার, ইকোনমি, এইগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য, স্টেটের রিসোর্সগুলোকে কিভাবে ম্যানেজ করতে হবে এগুলোকে প্রাধান্য দেওয়ার জন্য এখন পাবলিক ম্যানেজার্সদের ওপর কিন্তু এখন জোর দেওয়া হচ্ছে, টেকনোক্র্যাটসদেরকে ইনভলভ করা হচ্ছে ইন পলিসি মেকিং, ডিসিশন মেকিং ইত্যাদি। আমি জাস্ট একটা এক্সাম্পল দেব, যদিও এটা এখানে ম্যানেজেরিয়াল স্টেটের সাথে সেই অর্থে ম্যাচ করে না, তবুও এক্সাম্পলটা দেব। যেমন ধরো ভারতের যে এখন ফরেন মিনিস্টার, তিনি কিন্তু সেই অর্থে টেকনোক্র্যাটই বটে। কেন কি, তার যে এক্সপার্টিস, প্রফেশনাল এক্সপার্টিস, মানে ফরেন মিনিস্টার তো বটে, এখন মিনিস্টার হয়ে গেছেন, কিন্তু তার যে ব্যাকগ্রাউন্ডটা যদি দেখো, তার যে এক্সপার্টিস ইন টার্মস অফ প্রফেশনাল কোয়ালিফিকেশনস অ্যান্ড ওয়ার্ক এক্সপিরিয়েন্স, সেইটা এখন যখন তিনি ফরেন মিনিস্ট্রিতে কাজে লাগাচ্ছেন,
তাহলে মানে এখানে কিন্তু একটা টেকনোক্র্যাট এবং বিউরোক্র্যাটের আমরা মেলবন্ধন খুঁজে পাই। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে স্ট্রিক্ট কন্ট্রোল ওভার পারফরমেন্স ইন্ডিকেটরস। এইটা আমাকে, আমার মনে আছে পিসিপিতে কেউ একজন জিজ্ঞেস করেছিলেন, এই যে পার্টিকুলারলি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কেউ জিজ্ঞেস করেছিল যে পারফরমেন্স ইন্ডিকেটরের ব্যাপারটা ওখানে বোধহয় নেই, মানে এরকম একটা কোনো প্রশ্ন উঠেছিল। আমি জানি না তিনি আজকে আছেন কি না। আছো কি, যে এই এডুকেশনে এই পার্টিকুলার যে দৃষ্টিকোণটা, যে পারফর্ম না করলে কি হয়, না করলে কি হয়। আচ্ছা, ফতেমা খাতুন বলছো, আমি স্যার কারেক্ট। ওকে। তো সেই ক্ষেত্রে আমি বলেছিলাম যেমন আমাদের অধ্যাপকদের ক্ষেত্রে এপিআই এর সিস্টেম আছে, একাডেমিক পারফরমেন্স ইন্ডিকেটর। আমি জাস্ট শিক্ষা ব্যবস্থায় একটা এক্সাম্পল দিলাম। ঠিক এরকমই কিন্তু প্রত্যেকটা গভর্নমেন্ট ডিপার্টমেন্টসে, মানে ডিপেন্ডিং অন কিরকম টাইপ অফ অফিস, সেই অফিসের কিন্তু নির্দিষ্ট কিছু পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে। সেটা এরকম হতে পারে, ধরো ব্যাংকের ক্ষেত্রে কতগুলো ক্লায়েন্ট হচ্ছে, কত ক্লায়েন্ট বাড়ছে, বৃদ্ধি পাচ্ছে, এগুলো ব্যাংকের ক্ষেত্রে হতে পারে। কিন্তু সমস্ত পাবলিক সেক্টর তো সেরকম হয় না। অনেক জায়গাতে হয়তো আমি কতজনের কাছে আউটরিচ করতে পেরেছি। ধরো যে আহ, তোমার যে পাবলিক যে হেলথ কভার প্রোগ্রাম গুলো আছে, হেলথ কভার স্কিম গুলো আছে, আমি কতজনকে এনরোল করাতে পেরেছি। মানে আগে যে একটা তোমার পাবলিক ম্যানেজাররা যেহেতু আগে ছিল না, আগে যেহেতু বিউরোক্র্যাটদেরই পুরোটাই দায়িত্ব দেওয়া ছিল, সেখানে কিন্তু পারফরমেন্স ইন্ডিকেটরের ওপর এতটা স্ট্রেস ছিল না, তখনও ছিল কিন্তু এতটা স্ট্রেস ছিল না। কিন্তু এখন ম্যানেজাররা আসার পর দেয়ার ইজ আ মাচ মোর স্ট্রিক্ট এমফাসিস অন ম্যানেজিং দ্য স্টেট উইথ এফিসিয়েন্সি। এবং তার জন্য ওই পারফরমেন্স ইন্ডিকেটর, কিংবা একদমই ঠিক অ্যানুয়াল পারফরমেন্স রিপোর্ট, একদমই এই পারফরমেন্স ইন্ডিকেটরের ভিত্তিতে একজন কর্মীর দক্ষতাটা তো বটেই, কিন্তু একটা ডিপার্টমেন্ট, একটা অফিস কি করে কাজ করছে সেইটাকেও কিন্তু এখন ম্যানেজেরিয়াল স্টেট কিংবা ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এটাকে এমফাসাইজ করছে। এবং অ্যাট দ্য সেম টাইম প্রাইভেট সেক্টরের সাথে কম্পিটিশন হচ্ছে। এই কম্পিটিশনটা কিন্তু আমরা মানে নাইনটিজের আগে ভাবিনি যে স্টেট অর্গানাইজেশন, স্টেট এন্টারপ্রাইজেস তারা কম্পিট করবে প্রাইভেট এন্টারপ্রাইজেসের সাথে, সেটা ভাবতেই পারিনি। আজকে কিন্তু সেটা রিয়ালিটি। এসবিআই একটা তোমার সরকারি পাবলিক সেক্টর এন্টারপ্রাইজ, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, তারা কম্পিট করছে প্রাইভেট ব্যাংকের সাথে। ধরো তোমার পিএসইউ, তোমার ধরো তোমার ইন্ডিয়ান অয়েল, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন, তারা কম্পিট করছে রিলায়েন্সের সাথে। তো এই যে একটা মানে প্রাইভেট এন্টারপ্রাইজেস উইদিন দ্য স্টেট, তার সাথে যে স্টেট এন্টিটিজের যে কম্পিটিশন, সেটাও কিন্তু এক প্রকারে এসছে এই নিউ ম্যানেজেরিয়াল স্টেট, সেটাও এসছে তোমার ম্যানেজেরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের মাধ্যমে। এবং এই ওপেন কম্পিটিশনটা কিন্তু একদিক থেকে এফিসিয়েন্সিকে আরো বাড়িয়ে তুলেছে, কেন কি তাদের কম্পিট করতে হচ্ছে প্রাইভেট অর্গানাইজেশনসের সাথে। অতএব এই নিউ ম্যানেজেরিয়াল স্টেট কিংবা ম্যানেজেরিয়াল পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, এটা কিন্তু অন্যতম দৃষ্টিকোণটা হচ্ছে কম্পিটিটিভ, বাজার কেন্দ্রিক, আরো উন্নত মানের পরিষেবা এফিশিয়েন্টলি দেওয়া, এবং ক্লায়েন্ট ওরিয়েন্টেড। এদের ক্লায়েন্ট মানে হচ্ছে অফকোর্স সিটিজেন্স, অর্থাৎ আমি নাগরিকদেরকে, জনসাধারণকে ক্লায়েন্ট রূপে দেখব। তাদেরকে যদি আমি সার্ভিসটা না দিতে পারি, আমার কাস্টমার যদি হ্যাপি না হয়, কাস্টমার স্যাটিসফ্যাকশন যদি না হয়, তাহলে অন্য কোথাও চলে যাবে। তাই জন্য মডার্ন বিউরোক্রেসি, পার্টিকুলারলি এই টাইম পিরিয়ডটা 20th সেঞ্চুরি শেষের দিকে, 21st সেঞ্চুরিতে, যেটা ধরো তোমার অনেকটা ক্যাপিটালিস্ট বিউরোক্রেসি ছিল, তোমার ধরে নাও নর্থ আমেরিকা, ইউরোপ ইত্যাদিতে, সেখান থেকে এই যে একটা চেঞ্জ হচ্ছে, এখানে আমরা অনেকটা ইউকের কথা বলতে পারি। গ্রেট ব্রিটেনে এই ম্যানেজারিয়ালিস্ট অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করা হয়েছিল। ভারতবর্ষে অফকোর্স যে আমি বলছি যে পার্টিকুলারলি নাইনটিজের পর থেকে। তো সেই ক্ষেত্রে মানুষকে ক্লায়েন্ট হিসেবে দেখে আরো কম্পিটিটিভ ওয়েতে মানুষকে সার্ভিস প্রোভাইড করার পেছনে ম্যানেজেরিয়াল স্টেটের অবদান রয়েছে। মানে তাহলে একটা হাইব্রিড ক্যারেক্টার দেখতে পাচ্ছি। একদিকে রাষ্ট্র, বিউরোক্রেসি, অন্যদিকে টেকনোক্র্যাটস, প্রফেশনাল ম্যানেজার্স। দুটোর মেলবন্ধনে, দুটোর কম্বিনেশনে একটা তোমার নিওলিবারালিজমের মাধ্যমে রাষ্ট্রের কিংবা সরকারের যে গোলগুলো, সেগুলোকে অ্যাচিভ করার চেষ্টা করছে। স্টেট ইজ নো লঙ্গার দ্য অনলি প্লেয়ার।
বরং এই বিউরোক্রেটিক অ্যাডমিনিস্ট্রেশন, তার সাথে যে ম্যানেজেরিয়াল প্রফেশনালিজম, এই দুটোর যে মেলবন্ধন, তাতে কিন্তু সিটিজেনরাই এম্পাওয়ার্ড হচ্ছে। এর ফলে কিন্তু মানে ক্ষমতার যেহেতু বিকেন্দ্রীকরণ হচ্ছে, যেহেতু পাবলিক প্রাইভেট পার্টনারশিপস হচ্ছে, যেহেতু বিউরোক্রাসি আরো অনেকটা ফ্লেক্সিবল এবং আরো অনেকটা রিফর্ম ওরিয়েন্টেড হচ্ছে, এতে মানুষ, সাধারণ মানুষ কিন্তু আরো বেটার সার্ভিস পাচ্ছে, দ্রুত পরিষেবা পাচ্ছে। অতএব পার্টিকুলারলি এই যে এসএপির কন্ডিশনগুলো বললাম কেন ইম্পোজ করেছিল, কেন কি ওরা দেখছে যে বহু বছর ধরে, ধরো 60, 70, 80s টাকা দিয়ে যাচ্ছে, কিন্তু আন্ডার ডেভেলপড কিংবা ডেভেলপিং নেশনসে বিশাল বিপুল সেই অর্থে কিন্তু তোমার ডেভেলপমেন্ট হচ্ছে না। তখন এসএপির যে কন্ডিশনসগুলো ইম্পোজ করলো, পরবর্তীকালে নাইনটিজে ওই এলপিজি, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন, গ্লোবালাইজেশন, তারপর থেকে দেখা গেল সিটিজেন এম্পাওয়ারমেন্ট বাড়লো। কেন কি মানুষের সার্ভিসেস যে পাচ্ছে তারা, ক্রেতা হিসেবে কিংবা উপভোক্তা হিসেবে, সবসময় তারা পারচেস নাও করতে পারে, উপভোক্তা হিসেবে, বেনিফিশিয়ারি হিসেবে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে মানুষের এম্পাওয়ারমেন্ট, সশক্তিকরণ আরো বেশি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। বিউরোক্রেটিক পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, যেটা ট্র্যাডিশনালি অতটা ট্রাস্ট, সার্টেন ডিগ্রি অফ ট্রাস্ট লিমিটেড ছিল, কেন কি রাজনীতির একটা অংশ আছে, পলিটিশিয়ানস, পাবলিক অফিসিয়ালস, সেক্ষেত্রে এখন কিন্তু ট্রাস্ট বিল্ডিং হচ্ছে, মানুষ কিন্তু আরো ভরসা করতে পারছে। ওয়াই? বিকজ অফ ডেলিগেশন, বিকজ অফ ডিসেন্ট্রালাইজেশন, বিকজ অফ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, বিকজ অফ ফাস্টার ডেলিভারি অফ সার্ভিসেস, বিকজ অফ কম্পিটিটিভনেস, মুক্ত বাণিজ্য অর্থনীতি, নিওলিবারাল স্ট্রাকচারের আন্ডারে তাদেরকে সার্ভ করতে হচ্ছে। এবং অফকোর্স একটা পাবলিক এন্টারপ্রাইজেসের সাথে, প্রাইভেট এন্টারপ্রাইজেসের সাথে, আন্তর্জাতিক এন্টারপ্রাইজেসের সাথে যে একটা কোঅপারেশন, একটা সিস্টেম অফ কোঅপারেটিভ কোঅপারেশন, এতে কিন্তু ওই যে মিনিমাল স্টেটের কনসেপ্টটা বললাম না, মিনিমাল স্টেটটা বুঝতে পেরেছো তো, যেখানে রাষ্ট্র নিজেকে অনেকটা গুটিয়ে আনে এবং রাষ্ট্র শুধু নিজেকে ওই পরিষেবা প্রদান, যেটা জনকল্যাণমুখী পরিষেবা প্রদান, তার মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। সেই মিনিমাল স্টেটের কনসেপ্টটা যেমন জাস্টিফাইড হচ্ছে, ঠিক তেমনই এফেক্টিভ, এফিশিয়েন্ট, ইকোনমিক, এফেক্টিভ, এফিশিয়েন্ট, ইকোনমিক ভাবে রাষ্ট্রের যে রিসোর্সগুলি রয়েছে, সম্পদগুলি রয়েছে, সেটা জনসম্পদ হতে পারে, প্রাকৃতিক সম্পদ হতে পারে, অর্থনৈতিক সম্পদ হতে পারে, সেই সম্পদটা কিন্তু আরো এফিশিয়েন্টলি, এফেক্টিভলি এবং ইকোনমিক্যালি, থ্রি ইজ এখন কিন্তু ইউজ হচ্ছে। ওকে।